আজ রাতে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়াবো, তারপর যখন মনটা ভালো থাকবে তখন বলবো। হরিদা আর গোপালদা কি সুন্দর বানিয়েছে, দিয়ে এই মাটির উনুনটাও কত সুন্দর গোল গোল করে বানিয়েছে, একদম পাকা কারিগরের মতো। তুই একবার ভেবে দেখ তো, গত কয়েকদিন এমন কিছু হয়েছে কি না সেটা কুসুম খুব ভালো ভুল বুঝতে পারবে। কোনো কিছু মনে হলে আগে তোমাকে জিজ্ঞাসা করব, তারপর ভাববো। এই কথা দিচ্ছি তোমাকে। হরিদা, দেখছেন খালটা কেমন হয়ে গেছে? সারা রাত বৃষ্টি পড়লো, আর এই কচুরি পানাগুলো কোত্থেকে যে ভেসে এলো। আমি সকালে উঠে জানালা দিয়ে দেখতে তো চোখ কপালে। এত কচুরি পানা জীবনেও একসঙ্গে দেখিনি এই খালে। এই আমি ভোর থেকে দেখছি এই তামাশা। ঘুম থেকে উঠে চা নিয়ে বারান্দায় এসে বসেছিলাম, তখনই দেখি খালের জল দেখাই যাচ্ছে না, শুধু কচুরি পানা আর কচুরি পানা। এক জায়গায় এত ঘন হয়ে জমেছে যে মনে হচ্ছে ওর উপর দিয়ে হেঁটে পার হয়ে যাওয়া যাবে। সত্যি তো হরিদা, দেখুন না, এই মাঝখানটায় কেমন একটা বড় চত্বর মতো হয়ে গেছে, একদম সমান, ঘন, শক্ত। বৃষ্টিটা একটু থামুক, আমি গিয়ে দেখে আসবো কতটা মজবুত। আর ওই দেখুন, একটা মাছরাঙা বসে আছে কচুরিপানার উপর, মাছ ধরার জন্য অত পাতছে। মজার ব্যাপার তাই না? পাখিরাও বুঝে গেছে যে এটা শক্ত জায়গা। এই পাগলামি করো না কিন্তু, জলে পড়ে যাবে। তবে হ্যাঁ, দেখতে কিন্তু সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরে গেছে পুরো খালটা। বর্ষাকাল মানে তো এরকম, প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে নেই সব। চলো বাড়ি যাই, চলো চলো। মালতী চা বানিয়ে রেখেছে আবার, তুইও আয়, একসঙ্গে চা খাবো। তুই কি সকালে কিছু খেয়েছিস? না হরিদা, চাটাও হয়নি, আমাদের বাড়িতে দুধ ফুরিয়ে গেছে। এই বৃষ্টিতে গোয়ালাও আসেনি, ভাবলাম আপনাদের এখানে একটু চা খেয়ে নেব। বৌদির চা তো অমৃতের মতো, সে তো জানেনি। চল চল, মালতী খুশি হবে। তুই এলে ও আবার মুড়ি মুড়কি বের করবে দেখবি। চল তাড়াতাড়ি চল। ঠাম্মি, একটু দেখুন তো খালটার দিকে, কি সুন্দর কচুরি পানায় ভরে গেছে। জানেন ঠাম্মি, আমার একটা পাগলামি মাথায় এসেছে, বলবো? হাসবেন না তো? ওই কচুরি পানার ওপর যদি একটা রান্নাঘর বানানো যেত। ভাবুন তো, একটা ছোট্ট রান্নাঘর, সেখানে উনুন জ্বলছে, ভাতের গন্ধ ভেসে আসছে। বর্ষারই একঘেয়ে দিনগুলোতে একটু আনন্দ হতো সবার। বলুন না ঠাম্মি, হবে না এটা? মালতী, তোর মাথায় কি সব ভাবনা আসে রে? কচুরি পানার ওপর রান্নাঘর, তবে কিনা ভাবনাটা কিন্তু খারাপ না মোটেও। কচুরি পানা তো নরম জিনিস, ওর ওপর সরাসরি কিছু রাখলে ডুবে যাবে। মাছ দিয়ে একটা মাচা বানাতে হবে, তার নিচে কচুরি পানার ভিত। তোর স্বামী হরিপদকে বল, ওর হাত তো ভালো। সত্যি তো ঠাম্মি, আপনি তো দারুণ বুদ্ধি দিলেন। বাঁশের মাচা বানিয়ে কচুরিপানার ওপর বসালে তো সত্যি একটা ছোট্ট ভাসমান রান্নাঘর হয়েই যাবে। আমি আজই বলবো ওনাকে। গোপালকেও ডাকবো, ও তো কাজে খুব চটপটে, দুজনে মিলে নিশ্চয়ই একটা কিছু করে ফেলতে পারবে। করে দেখ মা, করে দেখ। জীবনে নতুন কিছু করতে গেলে একটু সাহস তো লাগে, তবে আমার আশীর্বাদ তোদের সঙ্গে আছে। তবে একটা কথা বলি মালতী, হরিপদকে বলার সময় একটু নরম করে বলিস। ও তো জানিস একটু কুমার গোবিন্দ, প্রথমে না বলবে, তুই যদি সুন্দর করে বোঝাস তাহলে আবার রাজি হবে। জানি ঠাম্মি, জানি। আজ রাতে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়াবো, তারপর যখন মনটা ভালো থাকবে তখন বলবো, দেখবেন রাজি হয়ে যাবে। বাহ, তুই বুঝে সুঝে কাজ করিস, ঠিকই বলেছিস। পেটের রাস্তা দিয়ে মনে ঢুকতে হয়। যা, তোর পরিকল্পনা মতো কর। গোপাল, ওই বাঁশটা একটু ধর তো শক্ত করে, আমি দড়িটা বাঁধছি। দেখ, এই জায়গাটা বেশ শক্ত। এই কচুরিপানার শিকড়গুলো এত ঘন হয়ে জড়িয়ে গেছে যে একটা প্রাকৃতিক ভিত তৈরি হয়ে গেছে। এর উপর যদি বাঁশের মাচাটা ঠিক মতো বসাতে পারি না, তাহলে বেশ মজবুত হবে। হরিদা, আপনি ঠিকই বলেছেন। দেখুন, এই বাঁশগুলো যেভাবে আড়াআড়ি বসাচ্ছি, এতে মাচাটা বেশ স্থির থাকবে। চারিদিকে দড়ি দিয়ে খালের পাড়ের সঙ্গে বেঁধে দিলে সরে যাওয়ারও ভয় নেই। ওপরে একটু বাঁশের ছাউনি দিলেই তো হয়ে গেল ছোট্ট রান্নাঘর। বৃষ্টিতেও রান্না করা যাবে। হরিদা, ওই দিকটাও আর একটা বাঁশ দেব, একটু বেশি চওড়া করলে আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে। চড়া হলে ভালো, 5-6 জন বসতে পারবে। তাহলে ছাউনিটা দিতে হবে। আমার কাছে কিছু পলিথিন আছে, ওগুলো বাঁশের উপর পেতে দেব, তাতে বৃষ্টির জল ঢুকবে না। আর মাচার মাঝখানে মাটির উনুনটা একটা বসাবো, চারপাশে বাঁশের বেড়া দিলে বাতাস থেকেও আগুন রক্ষা পাবে।
হরিদা আজকের মধ্যেই শেষ করে ফেলবো, কাল বৌদি রান্না শুরু করতে পারবে। তবে হরিদা একটা কথা বলি, এই রান্নাঘরটা যখন হয়ে যাবে গ্রামের সবাই আসবে দেখতে। আপনি দেখবেন লোকজন এসে বলবে, এটা কি জিনিস, কচুরি পানার ওপর রান্নাঘর, কেউ কোনোদিন শোনেননি এরকম। সেটা তো হবে, তবে মজা হবে খুব। বর্ষার দিনে ঘরে বসে থাকার চেয়ে এটা অনেক ভালো। ও গোপাল, ওই দড়িটা একটু জোরে টান দে তো। ওদিকে বাঁশটা যে একটু বেঁকে গেছে না, ওটা একটু সোজা করতে হবে, বুঝলি? এইবার মাটিটা আনা যাক উনুনের জন্য। আমি এক্ষুনি আনছি হরিদা, পাড় থেকে মাটি তুলে আনলেই হবে তো? হ্যাঁ, পাড়ের মাটি ভালোই হবে, একটু এঁটেল মাটি দেখে আনবি। হ্যাঁ, তাহলে উনুনটা বেশ শক্ত শক্ত হবে। কুসুম আয়, এই মাচার ওপর উঠে আয়, দেখ কেমন সুন্দর হয়েছে আমাদের রান্নাঘরটা। চারদিকে জল, কচুরিপানার সবুজ, ওপরে বৃষ্টির আকাশ, আর মাঝখানে আমার উনুন। খিচুড়ি চাপিয়েছি, একটু পরেই সুগন্ধ বেরোবে। তুই আয়, আমাকে একটু সাহায্য কর। মালতীদি, তুমি তো সত্যিই অসাধারণ করে ফেলেছো। কচুরি পানার ওপর রান্নাঘর, কে ভেবেছিল এটা সম্ভব? আমি এদিক দিয়ে আসছিলাম, দেখি খালের উপর ধোঁয়া উঠছে, ভাবলাম কি ব্যাপার। কাছে এসে দেখি তুমি রান্না করছো। হরিদা আর গোপালদা কি সুন্দর বানিয়েছে। দিয়ে এই মাটির উনুনটাও কত সুন্দর গোল গোল করে বানিয়েছে, একদম পাকা কারিগরের মতো। হ্যাঁ রে, আমার স্বামী আর গোপাল দুজনে মিলে সারাদিন খেটে বানিয়েছে। গোপালের কথা বলতে গেলে ছেলেটা কিন্তু খুবই ভালো, এত পরিশ্রম করেছে, একটাও অভিযোগ নেই। তোর কি মনে হয় কুসুম, গোপাল ছেলেটা কেমন? ছেলে হিসেবে আর কি, ভালো ছেলে তো? কি যে বলো না দি, আমি কেন বলবো গোপালদা কেমন? ও তো ভালোই, মানে সবাই তো বলে ভালো ছেলে, আমি আলাদা করে কি বলবো? তুমিও না দি সব সময় এসব বলো। আচ্ছা আচ্ছা থাক, পেঁয়াজটা কাট আর হলুদটা একটু বেটে দে তো। তবে একটা কথা বলি, গোপাল কিন্তু তোর কথা আমাকে জিজ্ঞাসা করে, গতকালও জিজ্ঞাসা করলো কুসুম কেমন আছে, ও কি আসবে। তোকে বলে রাখলাম, বাকিটা তুই বুঝে নে। দি, তুমি খালি আমাকে লজ্জা দিচ্ছ, ওসব কিছু না। ওই যে খিচুড়িটা উঠলে পড়বে, দেখো একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খিচুড়ি দেখছি, তুই পেঁয়াজটা কাট। কুসুম একটু এদিকে আসবে, এই কাঠগুলো একটু ধরতে পারবে? আমি একা সামলাতে পারছি না। মালতীদি বলেছে সন্ধ্যায় আবার চা বানাতে হবে সবার জন্য, তাই কাঠ গুছিয়ে রাখতে হবে। তুমি যদি একটু সাহায্য করো তাহলে তাড়াতাড়ি হবে। এই নাও, আর কিছু লাগবে? হ্যাঁ, ওই ওই বালতিটা একটু এগিয়ে দাও তো। হ্যাঁ ধন্যবাদ। তুমি কিন্তু রোজ আসবে এখানে, মালতীদির একার পক্ষে সব সামলানো কঠিন। আর তুমি তো রান্নাও ভালো জানো। গতকাল ঠাম্মি বলেছিলেন কুসুমের হাতের পায়েস নাকি অমৃত, একদিন বানাবে। ঠাম্মি বাড়িয়ে বলেন, তবে তবে একদিন বানাবো সবার জন্য, তুমিও খেতে পারবে। সত্যি? তাহলে তো আমি অপেক্ষায় থাকবো। তোমার হাতে রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতে আমার কোনো আপত্তি নেই, যতদিনই লাগুক। তুমি বলো কবে বানাবে, আমি সেই দিনটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো। এত কথা না বলে কাঠগুলো গোছাও, বৃষ্টি আসছে দেখো। আর ক্যালেন্ডারে দাগ দেওয়ার দরকার নেই, আমি বানালে তোমাকে ডেকে দেব। এখন কাজ করো। আচ্ছা আচ্ছা, কাজ করছি, তবে কথাটা কিন্তু মনে থাকবে। ঠাম্মি, তুমি এদিকে? হ্যাঁ রে মা, একটু হাঁটতে বেরিয়েছিলাম, বৃষ্টি থেমেছে তো, তাই ভাবলাম খাল পাড়ে গিয়ে একটু বসি। তুই কোথায় যাচ্ছিস? মুখটা এত গম্ভীর কেন রে, কিছু হয়েছে? না না, কিছু হয়নি ঠাম্মি, ওই মনটা একটু খারাপ। আমি রান্নাঘরে যাচ্ছিলাম, দূর থেকে দেখলাম গোপালদা আর মালতীদি অনেকক্ষণ ধরে কি যেন নিয়ে কথা বলছে, এত মাথা গুজে, এত ফিসফিস করে। আমাকে দেখেও নি কেউ। আমি কি এতটাই, মানে গোপালদার কাছে কি আমি কিছুই না? আমি ভাবতাম ও আমাকে একটু, কিন্তু ও বোধহয় আমার ভুল ছিল। আমার কথা শোন কুসুম, মানুষ কখনো কখনো চোখে যা দেখে সত্যিটা তার থেকে আলাদা হয়। গোপাল আর মালতী কথা বলছিল মানেই যে কিছু খারাপ তা তো নয়, হতে পারে কাজের কথা বলছিল। তুই এত তাড়াতাড়ি মনে কষ্ট নিস কেন, একটু ধৈর্য ধর না মা। তোমার কথাই হয়তো ঠিক ঠাম্মি, কিন্তু মন যে মানে না। দেখলাম ঠাম্মি কেমন ফিসফিস করে কথা বলছিল, আমি যদি কাছে না যেতাম হয়তো আরো অনেকক্ষণ বলতো। আমার মনে হচ্ছে আমার ওখানে যাওয়াটা ঠিক না, আমি ওদের মাঝে বাড়তি মানুষ। তুই বাড়তি মানুষ? কি বলছিসটা কি তুই? দেখ মা, ফিসফিস করে কথা বললি তো সেটা খারাপ হয় না। তুই আগে জেনে নে, তারপর কষ্ট পাস। আমার একটা কথা মনে রাখবি, না জেনে কষ্ট পাওয়া জীবনের সবচেয়ে বড় বোকামি। এখন বাড়ি যা,
গিয়ে বিশ্রাম কর, কাল সকালে ঠান্ডা মাথায় ভাবিস। আচ্ছা ঠাম্মি, তুমি বললে তাই করব, কিন্তু মনটা থাক, যাই আমি। হরিদা, আজ কুসুম আসেনি কেন জানেন? গতকাল থেকে দেখছি ও একটু চুপচাপ। আমি কাল ডাকলাম, কথাও বললো না ঠিক মতো, শুধু হ্যাঁ না করে চলে গেল। আমি কিছু বুঝতে পারছি না হরিদা, হঠাৎ কি হলো ওর। সত্যি বলছি হরিদা, আমি রাতে ঘুমাতে পারি না এইভাবে। গোপাল, ওই মেয়েদের মন বোঝা সহজ না রে। মেয়েরা যখন চুপ করে যায় তখন বোঝে যে কিছু একটা হয়েছে। আর তুই একবার ভেবে দেখ তো, গত কয়েকদিনই এমন কিছু হয়েছে কি না সেটা কুসুম খুব ভালো ভুল বুঝতে পারবে। মনে হচ্ছে তুই নিজেই উত্তর পেয়ে গেছিস। এবার ব্যাপারটা সামলা। বর্ষার আকাশের মতো মন, মেঘ কাটলে রোদ ফুটবে। তবে তোকে আগে গিয়ে কুসুমের সঙ্গে কথা বলতে হবে, জিনিসটা পরিষ্কার করতে হবে। যত দেরি করবি ততই গোলমাল বাড়বে। আপনি ঠিকই বলেছেন হরিদা, আমি আজকেই কথা বলবো কুসুমের সঙ্গে। ভুল বোঝাবুঝি বেশিক্ষণ রাখা ঠিক না। ওর মনে কত কষ্ট হচ্ছে অকারণে, আমি ভাবতেই পারছি না। দেখো, রাতের ঝড়ে রান্নাঘরটার একদিক সরে গেছে, দড়িটা ছিঁড়ে গেছে মনে হচ্ছে। ওদিকটায় কচুরি পানাও একটু ছড়িয়ে গেছে। আমার এত কষ্ট করে বানানো রান্নাঘরটা কিন্তু ভেঙে পড়েনি, এখনো দাঁড়িয়ে আছে। রাতের ঝড়ের সময় আমার যা ভয় হচ্ছিল, ভাবছিলাম সব শেষ হয়ে গেল বোধহয়। সকালে এসে দেখি অতটাও খারাপ হয়নি। মালতী, চিন্তা করো না, আজকে গোপালকে ডাক, গ্রামের আরো দু একজনকে বলবো, সবাই মিলে ঠিক করে ফেলবো। ঠিক বাঁশ তো আছে, দড়িও আছে, বিকেলের মধ্যে হয়ে যাবে। তুমি বরং কুসুমকে একটু ডাকো, ওকে বলে আসতে। হ্যাঁ, ওর সাহায্য লাগবে। কুসুমকে ডাকবো, কিন্তু ও তো আজকাল আসতেই চায় না। জানো না, ওর মন খারাপ। ও ভেবেছে তুমি, আমি আর গোপাল, মানে ও ভেবেছে গোপাল ওকে আর গুরুত্বই দেয় না। বেচারি জানেও না গোপাল ওর জন্যই আমার সঙ্গে কথা বলছিল সেদিন। ওর জন্য শাড়ি আনবে, ফুল আনবে, এসব নিয়ে পরামর্শ করছিল। আর কুসুম ভেবে বসে আছে গোপাল ওকে ভুলে গেছে। কি যে হয় এই ছেলে মেয়েদের। তাই নাকি? তাহলে তো আরো বেশি করে ডাকতে হবে কুসুমকে। রান্নাঘর ঠিক করার সঙ্গে সঙ্গে মনের ভুল বোঝাবুঝিটাও ঠিক হোক। সবকিছু একসঙ্গে সারা যাক আজকে, কি বলো? হ্যাঁ, তুমিও যাও, কুসুমকে ডেকে আনো আর বলো মালতী দি ডাকছে। রান্নাঘর ঠিক করতে হবে, সবার সাহায্য দরকার তো। ও আসবে, আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুমিও গোপালকে বলে দিও আজকে কুসুমের সঙ্গে সব পরিষ্কার করতে হবে, আর বেশি দেরি করা ঠিক হবে না। দুটো বোকা ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু যোজন যোজন দূরত্ব দুজনের মধ্যে। আমাকেই একটা কৌশল করতে হবে। গোপাল, কুসুম, তোরা দুজন একটু এদিকে আয় তো। আমার কাজটা শুধু তোরা দুজন মিলে করতে পারবি, বাকিরা বাঁশ বাঁধুক, ওটা অনেকে মিলে করতে পারবে। মালতী বলেছে কাল সবার জন্য ভালো করে রান্না করবে, বর্ষার উৎসব হবে। তার জন্য বাজারের একটা তালিকা লিখতে হবে। কি কি লাগবে, কতটা লাগবে, কোথা থেকে আনতে হবে, সব লিখে ফেল। আমার চোখে ঠিক মতো দেখতে পাই না, তাই তোরাই লেখ। দুজনে মিলে বসে ঠিক করে নে, আর কাজটা মন দিয়ে করবি, তাড়াহুড়ো করে ভুল করিস না। আচ্ছা ঠাম্মি। ঠিক আছে। আর শোন, আমি একটু হরিপদর কাছে যাচ্ছি, তোরা দুজনে বসে কাজটা শেষ কর, আমি ফিরে এসে দেখব। কুসুম, চাল কতটা লাগবে বলো? মালতী দিদি বলেছে পায়েস বানাবে, তাই গোবিন্দভোগ চাল লাগবে, আর খিচুড়ির জন্য আলাদা চাল, মসুর ডাল, মুগ ডাল দুটোই রাখি। কুসুম, শুনতে পাচ্ছ? কুসুম, তুমি কি আমার উপর রাগ করেছো? আমাকে বলো না কি হয়েছে। কিচ্ছু হয়নি গোপালদা, আমি কেন রাগ করব তোমার ওপর? তোমার ওপর তো আমার কোনো অধিকার নেই। তুমি যার সঙ্গে খুশি কথা বলো, যার সঙ্গে খুশি সময় কাটাও, আমি কেন আটকাবো তোমাকে? তুমি তোমার কাজ করো, আমি আমার। তালিকাটা লিখে ফেলো, আমি বলে দিচ্ছি কি কি লাগবে। মুগ ডাল 2 কেজি, মসুর ডাল 1 কেজি, আলু 3 কেজি। কুসুম থামো, তালিকার কথা পরে হবে, আগে আমাকে বলো কি হয়েছে। তুমি বললে তোমার ওপর তো আমার কোনো অধিকার নেই, যার সঙ্গে খুশি কথা বলো। এসব কথার মানে কি? তুমি কি সেদিনের কথা বলছো, মালতীদির সঙ্গে আমি যে কথা বলেছিলাম? কুসুম, সেটা যা তুমি ভাবছো তা একদম না। তুমি আমাকে একটু সময় দাও, আমি সব ব্যাখ্যা করছি। প্লিজ একটু শোনো আমার কথা, একটু শুধু শোনো, তারপর যা খুশি ভাববে। কি ব্যাখ্যা? আমি নিজের চোখে দেখেছি গোপালদা, তুমি আর মালতীদি কেমন মাথা গুজে ফিসফিস করে কথা বলছিলে। আমি গিয়েছিলাম সেদিন, দূর থেকে দেখে চলে এসেছি, তোমরা টেরও পাওনি।
আমি জানি মালতীদি আমার দিদির মতো, কিন্তু তবুও মনটা খারাপ হয়ে গেল, বুঝতে পারছি না কেন, কিন্তু কি হয়ে গেল। কুসুম, আমি সেদিন মালতীদির সঙ্গে তোমার কথাই বলছিলাম। বর্ষার উৎসবে তোমার জন্য একটা ছোট্ট উপহার দেওয়ার পরিকল্পনা করছিলাম। তুমি তো জানো আমি এসব ব্যাপারে একটু বোকা। কি দিলে তোমার ভালো লাগবে, কিভাবে দিলে তুমি খুশি হবে, সেটা বুঝতে পারছিলাম না। তাই মালতীদিকে জিজ্ঞেস করছিলাম। দিদি তো মেয়ে মানুষ, মেয়েদের পছন্দ অপছন্দ ভালো বুঝবে, সেটা নিয়েই গোপনে কথা হচ্ছিল। আর তুমি ভেবে নিলে আমি তোমাকে ভুলে গেছি। এটা কেমন কথা কুসুম? আমি তোমাকে ভুলবো কেমন করে? সত্যি তুমি তুমি আমার জন্য উপহার আনার কথা ভাবছিলে? আর আমি কি ভেবে বসলাম গোপালদা, আমি এত বোকা? তোমাকে কিছু না জিজ্ঞাসা করে না বলে আমি দূর থেকে মনে মনে কত কিছু ভাবলাম, কত কষ্ট পেলাম অকারণে, আর তোমাকেও কষ্ট দিলাম। আমি সত্যিই বোকা, সত্যিই বোকা। ঠাম্মিও বলেছিল না জেনে কষ্ট পাওয়াটা বোকামি। ঠাম্মির কথা শুনলে এত কষ্ট পেতে হতো না। বোকা তো বটেই, কিন্তু আমিও তো দোষী। আমার উচিত ছিল তোমাকে আগে বলে নেওয়া যে মালতীদির সঙ্গে কি নিয়ে কথা হচ্ছে। গোপনে করতে গিয়ে গোলমাল হয়ে গেল। আসলে তোমাকে চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু চমকানোর বদলে কষ্ট দিয়ে ফেললাম। সেটা আমি চাইনি কুসুম, সত্যি চাইনি। না গোপালদা, দোষ তোমার না, দোষ আমার। আমি যদি একবার এসে জিজ্ঞাসা করতাম কি নিয়ে কথা হচ্ছে, তাহলে এত ঘোরাঘুরি করতে হতো না। আমি নিজে থেকে একটা গল্প বানিয়ে নিলাম মাথায়, আর সেই গল্প বিশ্বাস করে বসে রইলাম। কি লজ্জার কথা। গোপালদা, আমার ভুল হয়েছে। আমি তোমাকে বিশ্বাস না করে, না জেনে, না বুঝে মনে মনে এত কিছু ভেবে নিয়েছিলাম। তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এটা আমার ঠিক হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিনও এমনটা হবে না। কোনো কিছু মনে হলে আগে তোমাকে জিজ্ঞাসা করব, তারপর ভাববো। এই কথা দিচ্ছি তোমাকে। কুসুম, তুমি ক্ষমা চাইছো, আমাকেও তো ক্ষমা চাইতে হবে। আমি যদি তোমাকে আগে জানাতাম তাহলে তো এই কষ্টটাই হতো না। তোমার মনে এত কষ্ট হলো আমি টেরও পেলাম না। এটা তো আমার দোষ। আসলে আমি ভেবেছিলাম উপহারটা সারপ্রাইজ হবে, কিন্তু সারপ্রাইজ করতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। দুজনেই দুজনকে ক্ষমা করছি তাহলে। হ্যাঁ, দুজনেই দুজনকে। আর এরপর থেকে কোনো কথা মনে চেপে রাখা নয়। যা মনে হবে সরাসরি বলে ফেলবো। তুমিও বলবে, আমিও বলবো, ঠিক আছে? ঠিক আছে গোপালদা, আর তোমার কথা এই সবুজ শাড়িটা কিন্তু আমি অপেক্ষা করব। ভুলে যেও না কিন্তু। ভুলবো না, কথা দিলাম। পুজোর আগেই আনবো। আর শোনো, কাল তো বর্ষার উৎসব। তুমি কি সেই পায়েসটা বানাবে গোবিন্দভোগ চালের? আমি তো অপেক্ষায় আছি সেদিন থেকে। বানাবো, কথা দিলাম। শোনো সবাই, আজকের এই সন্ধেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সন্ধ্যের মধ্যে একটা। বর্ষা এসেছিল, খাল ভেসে গেছিল, কচুরিপানাও ভেসে এসেছিল। আমরা সেই কচুরিপানার ওপর রান্নাঘর বানালাম। ঝড় এসে ভাঙতে চাইলেও আমরা আবার গড়লাম। মান অভিমান হলো, ভুল বোঝাবুঝি হলো, কিন্তু শেষে সব ঠিক হয়ে গেল। জানো কেন? কারণ আমরা একে অপরকে ভালোবাসি। এই ভালোবাসার বিশ্বাসই আমাদের শক্তি। বর্ষার মতো জীবনেও মেঘ আসবে, ঝড় আসবে, কিন্তু যদি একসঙ্গে থাকো, একে অপরকে ধরে রাখো, তাহলে শেষে রোদ ফুটবেই। আমি এই বয়সে এসে এটুকু শিখেছি, মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন, সেটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা কড়ি, জমি জমা এসব আসে যায়, কিন্তু মানুষ থেকে যায়। ঠাম্মি ঠিকই বলেছে। আসুন সবাই, খিচুড়ি তৈরি হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজাও আছে। আর পায়েসটা কুসুম বানিয়েছে আজ। গোবিন্দভোগ চালের পায়েস, খেজুর গুড় দিয়ে। কারোর জন্য বিশেষ করে বানানো কিন্তু। মালতী, তোমার রান্নার তারিফ আর কি করবো? এই বর্ষা এই রান্নাঘর বানানোর আইডিয়াটা তোমার মাথা থেকে এসেছে। তোমাকে একটু ধন্যবাদ তো দিতেই হবে। আর গোপাল, তুইও অনেক খেটেছিস বাপ, তোকেও ধন্যবাদ। হরিদা, ধন্যবাদটা আপনাকেও দিতে হবে। আপনি না থাকলে এই রান্নাঘর হতো না। আর ঠাম্মি, আপনার আশীর্বাদ না থাকলে কিছুই হতো না। আমি কি করেছি রে? আমি তো শুধু বসে বসে দেখেছি, তোরাই সব করেছিস। তবে হ্যাঁ, একটু এদিক সেদিক ঠেলে দিয়েছি বটে। সেটা বুড়ো মানুষের কাজ, পেছন থেকে একটু ধাক্কা দেওয়া। সামনে থেকে তো তোরাই চলবি। ঠাম্মি, তোমার সেই ধাক্কাটাই আমার সবচেয়ে দরকার ছিল। তুমি সেদিন বলেছিলে না জেনে কষ্ট পাওয়াটা বোকামি। সেই কথাটা আমার মনে গেঁথে আছে। আমি আর কোনোদিন না জেনে কষ্ট পাবো না। কুসুম, তোর পায়েসটা একটু এদিকে দে তো আমাকে, আমি চেখে দেখি কেমন হয়েছে। বাহ, এ তো দারুণ হয়েছে রে। খেজুর গুড়ের গন্ধটা কি সুন্দর।
গোপাল, তুমিও খাও। কুসুমের হাতের পায়েস তো তোমার খাওয়া হয়নি এখনো। দিচ্ছে না তো দিদি। কুসুম, আমাকে একটু দেবে? নাও, তবে গরম আছে, ফু দিয়ে খেও, জিভ পুড়বে। তুমি আমার জিভ পোড়ার চিন্তা করছো? তাহলে তো আমি নিশ্চিন্ত। ভুল বোঝাবুঝি যতই বড় হোক, আন্তরিকভাবে ক্ষমা চাইতে জানলে সম্পর্ক আবারও সুন্দর হয়ে উঠতে পারে। বর্ষার মতোই জীবনে মেঘ আসে, কিন্তু শেষে রোদও ফুটে ওঠে। এই কথাটা তোরা সবাই মনে রাখবি। আর ঠাম্মি, আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনি আছেন বলে এই গ্রামটা এত সুন্দর। সত্যি কথা। আচ্ছা সবাই খেয়ে নাও, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বৃষ্টি আবার আসতে পারে, তার আগে খাওয়াটা শেষ করো। হ্যাঁ হ্যাঁ, খাও সবাই, পেট ভরে খাও। বর্ষার দিনে গরম খিচুড়ি আর পায়েসের চেয়ে ভালো জিনিস আর কিছু আছে নাকি পৃথিবীতে?